হ্যালো ক্লাস, আজকে আমি তোমাদেরকে পড়াবো একটা অর্গান, অ্যাবডোমিনাল অর্গান, সেটা হচ্ছে না লিভার। লিভার আমাদের এটা একটা হেপাটোবিলিয়ারি সিস্টেমের অর্গান। এই অর্গানটা আমাদের রাইট হাইপোকন্ড্রিয়াক মেইনলি রাইট লাম্বার রিজিয়ন কিছুটা, এপিগ্যাস্ট্রিক এবং লেফট হাইপোকন্ড্রিয়াক এই রিজিয়নগুলো থাকে অনুযায়ী থাকে। ঠিক আছে, এটার সিচুয়েশন বললাম। নেক্সট আসি, এটা একটা যেহেতু ভিসেরা, এই ভিসেরার কিছু সারফেস বর্ডার কিছু স্ট্রাকচার আছে। তাহলে আসি প্রথমে, এর হচ্ছে সারফেস মূলত একটা প্যারিটাল সারফেস, একটা ভিসেরাল সারফেস। অর্থাৎ এর সাথে ভিসেরা যেখানে কানেক্টেড রয়েছে, রিলেশন রয়েছে, সেগুলো হচ্ছে ভিসেরাল সারফেস, এটা হচ্ছে ভিসেরাল সারফেস, আর এই পুরোটাই হচ্ছে প্যারিটাল সারফেস। প্যারিটাল সারফেসকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে, সেটা হচ্ছে এটা অ্যান্টেরিয়র সারফেস, এটা সুপিরিয়র সারফেস, এটা রাইট ল্যাটারাল সারফেস, আর এইটা পোস্টেরিয়র সারফেস। সেই অনুযায়ী বর্ডার বলা হয় তিনটা। বর্ডার মূলত এখানে ভালো মতো বোঝা যায় না, এই জন্য বর্ডার বলা হচ্ছে এই যে পোস্টেরিয়র সারফেসটা বলেছিলাম, পোস্টেরিয়র সারফেস উপর দিয়ে হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার, আর নিচ দিয়ে হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার। বাকি যে শার্প মার্জিনটা আছে, যেটা প্যারাইটাল এবং ভিসেরাল সারফেসকে আলাদা করছে, সেটাকে বলা হয় ইনফিরিয়র বর্ডার। এখানে সামনের অংশটুকু অ্যান্টেরিয়র, রাইট ল্যাটারালে হচ্ছে রাইট ল্যাটারাল, আর ওপরে যেটা আছে সেটা সুপিরিয়র। এগুলোর জন্য কোনো ডিস্টিংটিভ বর্ডার নেই। এখন আমরা আসি যে এটা আমরা সারফেস বর্ডার তো বললাম, এর মধ্যে দেখো একটা ব্লু কালারের জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ইনফিরিয়র ভেনা কাভা। এই ইনফিরিয়র ভেনা কাভাটা যদি আমরা সরিয়ে ফেলি, তাহলে দেখবো লিভারের মধ্যে এখানে একটা গ্রুভ তৈরি হয়েছে, এটাকে বলা হয় গ্রুভ ফর ইনফিরিয়র ভেনা কাভা। আর নিচে এই যে আছে গল ব্লাডার, এই গল ব্লাডার তো একটা অর্গান, একটা থলের মতো জিনিস, এটাকে যদি সরিয়ে দিই তাহলে দেখতে পাবো এখানে একটা ফসা আছে, যেটাকে বলা হয় ফসা ফর দ্য গল ব্লাডার। এখন আমরা আসি অ্যানাটমিক্যাল পয়েন্টে। অ্যানাটমিক্যাল পয়েন্টে ধরার প্রথম যে শর্তটা, সেটা হচ্ছে এই যে গ্রুভ ফর ইনফিরিয়র ভেনা কাভা, যার মধ্যে ইনফিরিয়র ভেনা কাভা থাকেই সবসময় ভিসেরাতে, তো এইটা ভার্টিক্যালি থাকবে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। অর্থাৎ এটা যদি উপরের দিকে হয় তাহলে এটা নিচের দিকে, তাহলে জিনিসটা ধরবো যখন, তখন এই যে এইভাবে ধরতে হবে। এবং যদি আমরা ঠিক এটাকে ভার্টিক্যালি ধরতে পারি, দেখতে পাবো যে এই যে রাইট পোর্শনটা এটা কিছুটা উঁচুতে আছে এবং লেফট পোর্শন যেটা সেটা কিছুটা নিচেতে আছে। তাহলে আমরা বলতে পারি যে এর উপরে কি থাকে, এর উপরে ডায়াফ্রাম থাকে, ডায়াফ্রামের উপরে কি থাকে, লাংস থাকে, এবং এই পোর্শনটাতে কি থাকে, হার্ট থাকে। কারণ দেখো, ডায়াফ্রাম সম্পর্কে আমরা কি জানি, ডায়াফ্রামের একটা রাইট ডোম আছে, একটা লেফট ডোম আছে, এবং রাইট এবং লেফট ডোমের মাঝখানে সেন্ট্রাল টেন্ডন আছে, এবং সেন্ট্রাল টেন্ডনের উপরে কে রেস্ট করে, হার্ট রেস্ট করে। তাহলে ঠিক এর উপরেই আমরা পাচ্ছি কাকে, হার্টকে পাচ্ছি। এর উপরে কাকে পাচ্ছি, লাংসকে পাচ্ছি। এবং অ্যাজ ইউজুয়াল, হার্ট যদি থাকে তাহলে তার পেরিকার্ডিয়াম থাকবে, লাংস যদি থাকে তাহলে তার প্লুরা থাকবে। ঠিক আছে, কস্টোডায়াফ্রামিক রেসেস অফ প্লুরা থাকবে এই সাইড দিয়ে, তাই না? এখন আমরা আসি অ্যানাটমিক্যাল পয়েন্টে। প্রথমে হচ্ছে দিস ইজ দ্য ভিসেরা অফ লিভার উইথ গল ব্লাডার, তাই না? গল ব্লাডার তো আছে। জাস্ট এই ইনফিরিয়র ভেনা কাভাটাকে ভার্টিক্যাল করে ধরবো, এবং রাইট লোবটা একটু উপরে, লেফট লোবটা একটু নিচে। তাহলে পুরো অ্যানাটমিক্যাল পয়েন্টটা হচ্ছে দিস ইজ দ্য ভিসেরা অফ গল ব্লাডার উইথ লিভার, সাম লিগামেন্টস, যেখানে কিছু লিগামেন্ট আছে, পার্ট অফ ইনফিরিয়র ভেনা কাভা, বিলিয়ারি অ্যাপারাটাস। এখন দেখো, এই যে গল ব্লাডার এবং এর সাথে যে চ্যানেলগুলো, এগুলোকে বলা হয় বিলিয়ারি অ্যাপারাটাস। আর ইনফিরিয়র ভেনা কাভা যেটা, সেটা গোটা পোর্শনটা কি এখানে আছে? না, গোটা পোর্শনটা নাই, এই জন্য বলবো পার্ট অফ ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে আবারও শুরু করি। দিস ইজ দ্য ভিসেরা অফ লিভার উইথ গল ব্লাডার, সাম লিগামেন্টস, আর কি কি আছে? Part of the inferior vena cava, biliary apparatus. Roof for the inferior vena cava containing part of inferior vena cava is directly vertically downward and lies posteriorly. একটা কি, fossa for the gallbladder containing the gallbladder lies in the inferior surface of the liver and to the right to the median plane and directed downward, backward and to the left. দেখো, এটা to the left এর দিকে যাচ্ছে, কিন্তু এভাবে যদি ধরি এটা হচ্ছে to the left এ আছে। ঠিক আছে, নেক্সট আমরা আসি। Right lobe is larger and slightly higher than the left lobe, and the visceral surface is marked by several impressions and directed downward, backward and to the left. দেখো, এই সারফেসটা যেহেতু এদিকে ফেস করছে, এই জন্য বলছে ডিরেক্টেড টু দ্য লেফট। এখন আমরা আসি, বললাম কি, রাইট লোব এবং লেফট লোব, একটা কথা বলে ফেলেছি। এখন আমরা ভাগ করি, লিভারকে রাইট এবং লেফট লোব ভাগ করা হয় এইখান দিয়ে। এই পোর্শনটা হচ্ছে রাইট লোব, আর এই ছোটটা হচ্ছে লেফট লোব। বলা যায় যে 6 ভাগের 5 ভাগ হচ্ছে রাইট লোব, আর 1 ভাগ মাত্র হচ্ছে লেফট লোব। কিন্তু এই যে ক্লাসিফিকেশনটা বললাম, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন।
অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশনের শর্তটা হচ্ছে এইখান দিয়ে একটা লিগামেন্ট থাকে, যেটা এইদিকে এক্সটেনশন নিচের দিকে থাকে, যার নাম হচ্ছে লিগামেন্টাম টেরিস হেপাটিস অথবা রাউন্ড লিগামেন্ট অফ লিভার। সিমিলার আরেকটা আমরা পাবো নাম রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস, যেটা আমরা হিপ বোনের রিলেশনে পেয়েছি। ঠিক আছে, এখন লিগামেন্টাম টেরিস হেপাটিস যেটা, এটা হচ্ছে অবলিটারেটেড আম্বিলিকাল ভেইন। ফিটাল সার্কুলেশন যখন আমরা পড়েছি তখন আমরা আম্বিলিকাল ভেইন পেয়েছি। আম্বিলিকাল ভেইনের ফেট হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে এটা অবলিটারেটেড হয়ে এটা তৈরি করে লিগামেন্টাম টেরিস হেপাটিস বা রাউন্ড লিগামেন্ট অফ লিভার। এবং এর পাশ দিয়ে, দুই পাশ দিয়ে যেটা থাকে কাস্তের মতো করে, এই জন্য এর নাম হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্ট। ফ্যালসিফর্ম লিগামেন্টটা এখানে এসে মার্জ হয়ে যাচ্ছে দুটো লিগামেন্টের সাথে। একদিকে রাইট সাইডে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, লেফট সাইডে হচ্ছে লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। অ্যাকচুয়ালি এই যে ফ্যালসিফর্ম লিগামেন্ট, রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এগুলো সব হচ্ছে পেরিটোনিয়াল ফোল্ড। পেরিটোনিয়াল ফোল্ড লিগামেন্টের মতো রয়েছে। নেক্সট হচ্ছে এই পোর্শনটাতে আরও কিছু থাকে, লিগামেন্ট থাকে, যেগুলোকে বলা হয় করোনারি লিগামেন্ট। জিনিসগুলো এভাবে বলতে পারি, তোমরা যদি দুটো আঙুলের মাঝখানে চুইংগাম নিয়ে এভাবে টান দাও তাহলে দেখবা থ্রেড আকারে অনেকগুলো চুইংগামের লেগে থাকে। করোনারি লিগামেন্টটা অনেকটা এইভাবে লেগে থাকে। ঠিক আছে, তাহলে যেটা বলছি ফ্যালসিফর্ম লিগামেন্ট সেটা এইখান থেকে থাকছে, যেটা করোনারি লিগামেন্ট রাইট এবং লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট সেটা দুই পাশ থেকে আসছে, এবং এইখানে এই দুটো জায়গায় থাকছে করোনারি লিগামেন্ট। ঠিক আছে, নেক্সট লিগামেন্ট আমরা বললাম, অ্যানাটমিক্যাল এবং লোবও বললাম। এখন আসি ফিজিওলজিক্যাল লোব। আমরা বলেছি লিভারের আর্টারি সাপ্লাই হচ্ছে দুটো মাধ্যমে, এক হচ্ছে রাইট অ্যান্ড লেফট হেপাটিক আর্টারি, যেটা ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক, যেটা ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টার অ্যান্টেরিয়র ডিভিশন থেকে আসছে। আর নেক্সট হচ্ছে পোর্টাল ভেইন। পোর্টাল ভেইন জিনিসটা কি? আমরা গোটা জিআইটিতে যত ভেনাস ড্রেনেজ রয়েছে, অর্থাৎ স্টমাক বলো, স্মল ইন্টেস্টাইন বলো, যা কিছু বলো, সব কিছু থেকে যে ভেনাস ড্রেনেজটা আসে সেটা আসে পোর্টাল ভেইন দিয়ে, এবং সেটাও এসে রাইট অ্যান্ড লেফট পোর্টাল ভেইন পার্ট হয়ে যাচ্ছে, আর ওদিকে রাইট অ্যান্ড লেফট হেপাটিক আর্টারি, যেটা সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। ঠিক আছে, ওইটা এসে সাপ্লাই দিচ্ছে, সেটা হচ্ছে এইখান থেকে, এই পোর্শনটাকে রাইট আকারে ধরে এই পোর্শনটাকে লেফট আকারে ধরে। যেহেতু ফিজিওলজিক্যালি অর্থাৎ ফাংশনালি এইটা দুটো ডিফারেন্ট, এই জন্য ফিজিওলজিক্যালি লিভারকে ভাগ করা হয় এইখান থেকে, যেটা আমাদের অ্যানাটমিক্যাল লোব থেকে আরেকটু সামনে রাইটে। অর্থাৎ বলা যায় যে অ্যানাটমিক্যাল লোবের ক্ষেত্রে রাইট লোবটা হচ্ছে লার্জার আর লেফট লোবটা হচ্ছে স্মলার, আর ফিজিওলজির ক্ষেত্রে রাইট লোবটা তার চাইতে আরেকটু স্মলার, কারণ রাইট লোবের আরও কিছু পোর্শন নিয়ে এটা লেফট লোবটা তৈরি হচ্ছে। আমি তোমাদেরকে আরও কিছু ছবি দেখিয়ে এটা ক্লিয়ার করে দিচ্ছি। নেক্সট আমরা আসি, লিভার কী জিনিস? লিভার হচ্ছে একটা গ্ল্যান্ড। আমাদের বডির সবচেয়ে বড় গ্ল্যান্ড হচ্ছে লিভার। তা আমাদের বডির সবচেয়ে বড় গ্ল্যান্ড যদি লিভার হয় তাহলে এর কাজ কি? গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন যদি আমরা পড়ে থাকি তাহলে আমরা জানি গ্ল্যান্ড হচ্ছে দুই রকম, অনেক রকমভাবে ক্লাসিফাই করতে পারি, কিন্তু একটা ক্লাসিফিকেশন বলছি যে এর তৈরি করা প্রোডাক্টগুলো কোথায় যায়, কিভাবে যায়, তার মাধ্যমে গ্ল্যান্ডকে বলা হয় দুই রকম। একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেগুলো, সেটা হচ্ছে তার যে ম্যাটেরিয়াল সে তৈরি করে, যা সিনথেসিস করে, সেটা ব্লাডের মধ্যে ছেড়ে দেয় এবং সেটা ব্লাডের মাধ্যমে বিভিন্ন অর্গানে গিয়ে পৌঁছায়। আর যেটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, তার নিজস্ব ডাক্ট রয়েছে এবং সেই ডাক্ট দিয়ে সে এক্সট্রেশন করে তার যে টার্গেট অংশ রয়েছে সেখানে গিয়ে পৌঁছে দেয়। এখানে কথা হচ্ছে যে লিভারকে আমি এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন দুটোই বললাম। কেন? কারণ লিভার বাইল প্রোডাকশন করে। এই যে বাইল প্রোডাকশন করে, এটা একটা নির্দিষ্ট চ্যানেল বিলিয়ারি অ্যাপারাটাসের মাধ্যমে আসে গল ব্লাডারে। এই যে গল ব্লাডারে আসে এবং গল ব্লাডার থেকে আবার নির্দিষ্ট চ্যানেল দিয়ে সেকেন্ড পার্ট অফ ডিউটেনামে গিয়ে পৌঁছায়, যেটা আমাদের খাবার হজম করতে সাহায্য করে। ঠিক আছে, এটা হলো কি কাজ? গ্ল্যান্ডের মতো কাজ। কেন? কারণ সে বাইল প্রোডাকশন করলো। বাইলটা কি দিয়ে গেল? নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে। কি সেটা? বিলিয়ারি অ্যাপারাটাস। তাহলে বিলিয়ারি অ্যাপারাটাস দিয়ে যদি সে যায় তাহলে এটা হলো এক্সোক্রাইন ফাংশন অফ লিভার। আর এরা আরও কিছু জিনিস তৈরি করে যেগুলো সরাসরি ব্লাডের মধ্যে ছেড়ে দেয়, এবং ব্লাডের মধ্যে ছেড়ে দেয় এই জন্য এটাকে বলা হয় এন্ডোক্রাইন ফাংশন। ঠিক আছে, নেক্সট আমরা আসি যে লিভারের ফাংশনই যখন বলছি, ফাংশনটা আগে কমপ্লিট করি। ফাংশন হচ্ছে প্রথমত মেটাবলিক অ্যাক্টিভিটি। মেটাবলিক অ্যাক্টিভিটির ফলে সে এটা বিভিন্ন রকম জিনিস তৈরি করে, যেমন এক্সক্রিয়েট করছে বিলিরুবিন, কোলেস্টেরল, হরমোন, বিভিন্ন ড্রাগ। আমরা যা কিছু ঔষধ খাই সেই ওষুধগুলো কিন্তু লিভারে চলে যায়
এবং লিভারে গিয়ে হেপাটোটক্সিসিটি করতে পারে, কারণ এটা আলটিমেটলি মেটাবলাইজম হয় কোথায়? লিভারে। ঠিক আছে, এটা গেল আমাদের মেটাবলিক ফাংশন। এছাড়া আর কি আছে? মেটাবলিজম অফ ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, এবং এই যেগুলো ভাঙছে, ভেঙে টেঙে কী তৈরি করছে? তোমরা ফিজিওলজিতে অনেক কিছুই পড়ে এসেছো লিভারের ফাংশন, সেটা ওখানে কিছুটা উল্লেখ করতে হবে। যেমন গ্লাইকোজেন প্রোডাকশন তৈরি করা, কোলেস্টেরল, ওই যে স্টেরয়েড হরমোন যেগুলো, সেগুলো তৈরির জন্য যে সেই বিখ্যাত নিউক্লিয়াস থাইক্লোপেন্টেনো পারহাইড্রোফেনান্থ্রিন নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস আলা কোলেস্টেরল, সেটা সিনথেসিস করা, তাহলে তো কোনো সেক্স হরমোন তৈরি হবে না। ঠিক আছে, লিভার এইটা তৈরি করছে, এনজাইম অ্যাক্টিভেশন করছে। এছাড়া তো বললাম ওই যে গ্লাইকোজেন যে স্টোরেজ করছে, তাই না? স্টোরেজ করছে, তারপরে ভিটামিন, মিনারেল এগুলো স্টোর করে রাখছে। এর বাইরে সে প্রোটিন সিনথেসিস করছে, আমাদের প্লাজমা প্রোটিন, যেটা ছাড়া আমরা বাঁচতে পারবো না। তারপরে হেপারিন, ক্লটিং ফ্যাক্টর এগুলো তৈরি করছে। ঠিক আছে, লিভারের অনেকগুলো ফাংশন রয়েছে, কিন্তু মেইন ফাংশন এগুলো, এটা বলতে হবে। ফিজিওলজিটা যুক্ত করে তুমি আরও বেশি বলতে পারো, তবে এগুলো মাস্ট। নেক্সট আসি, এটা হচ্ছে একটা ওয়েজ শেপড অর্গান। ওয়েজ শেপড অর্গান মানে কি? ওয়েজ বলতে একটা দরজার খাঁজের মধ্যে আটকানোর জন্য যে গোঁজ বলা হয়, সেটাকে বলা হয় ওয়েজ। কেন? দেখো, এইটা হচ্ছে ব্রডার আর এটা হচ্ছে স্মলার, এরকম ন্যারোয়ার হয়ে আছে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ওয়েজ শেপ। ওয়েজ শেপড, আর হচ্ছে এটার একটা ব্রড বেস রয়েছে, বেসটা অনেক ব্রড। আচ্ছা, নেক্সট আছি, এটা কোথায়, এটার ওজন কত? প্রথমে বলে রাখি, বেবিদের ক্ষেত্রে, চাইল্ডের ক্ষেত্রে এটার সাইজটা অনেক বড়। অনেক বড় বলতে ওজন যদি মাপতে যাই তাহলে হয়তো 150 গ্রাম মতো আসবে, কিন্তু বিষয়টা হচ্ছে একটা বাচ্চার বডির মোটামুটি 18 ভাগের 1 ভাগ জুড়ে তার লিভার থাকে। 18 ভাগের 1 ভাগ জুড়ে তার লিভার থাকে, কিন্তু একজন অ্যাডাল্টের ক্ষেত্রে তার বডির 36 ভাগের 1 ভাগ জুড়ে লিভার থাকে। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে লিভারের পোর্শনটা বেশি না? হ্যাঁ, বেশি। কারণ কি? তোমরা ফিজিওলজিতে হয়তো পড়ে এসেছো যে ফিটাল হিমোগ্লোবিন বিফোর বার্থ সার্কুলেট করে এবং আফটার বার্থ অ্যাডাল্ট হিমোগ্লোবিন করে, এবং এই যে কনভার্সনটা ফিটাল হিমোগ্লোবিন টু অ্যাডাল্ট হিমোগ্লোবিন, এটা লিভারে হয়। তো লিভারের সাইজ যদি বড় না হয় তাহলে সে কাজ করবে কিভাবে? এবং ফিজিওলজিক্যাল জন্ডিস যেটা হয় নিউবর্নের ক্ষেত্রে, সেটা এই ব্রেকডাউনের কারণেই হয়। যে বাচ্চা যত প্রিম্যাচিওর, তার এই ব্রেকডাউনটা তত বেশি হবে এবং সে তত বেশি বিলিরুবিন প্রোডাকশন করবে, হিমোগ্লোবিন ভেঙে, এবং সে তত বেশি জন্ডিসে আক্রান্ত হবে। আচ্ছা, জন্ডিস নিয়ে যখন একটা কথা বললাম, লিভারের অসুখ হচ্ছে জন্ডিস। এটা তোমাদের এই মুহূর্তে পড়া না, তাও আমি 1 মিনিট একটু কথা বলতে চাইছি। জন্ডিস হচ্ছে এক্সেস বিলিরুবিন প্রোডাকশন, অথবা লিভার নর্মাল যে বিলিরুবিন প্রোডাকশন করেছে সেটা এক্সক্রিয়েশন হতে না পারা। অর্থাৎ লিভারের যদি কোনো প্রবলেম হয়, সে যদি এক্সেস বিলিরুবিন প্রোডাকশন করে, সেটাতেও জন্ডিস হবে, যেমন হেপাটাইটিস। আবার আমাদের বিলিয়ারি অ্যাপারাটাস, তার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, কারণ বাইলের মাধ্যমেই বিলিরুবিনটা এক্সক্রিয়েশন হয়, জিআইটিতে যায়, এবং অ্যাকচুয়ালি এই বিলিরুবিনের জন্যই স্টুল এবং ইউরিনের কালার ইয়েলো হয়, কারণ বিলিরুবিন একটা ইয়েলোইশ পিগমেন্ট। তো এখন যদি এই পাথওয়েতে কোনো ব্লকেজ থাকে, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলেও জন্ডিস হবে। কেন? কারণ বিলিরুবিনটা এক্সক্রিয়েট হতে পারছে না। ঠিক আছে, আর জন্ডিস তো অনেক রকম কিছু দিয়েই হয়, তবে ভাইরাসের মধ্যে হেপাটাইটিস A B C D E এগুলো, এর মধ্যে কোনগুলো ব্লাড দিয়ে ট্রান্সমিটেড হয় আর কোনগুলো ওয়াটার বর্ন, সেটা তোমরা একটু পড়ে নিও, কারণ মানুষজনকে জানানোর জন্য নিজে জানাটা খুব জরুরি। আর সম্ভব হলে তোমরা সবাই হেপাটাইটিস B ভ্যাকসিন নিয়ে নেবে। নেক্সট আমরা আসি, এটা হাইলি ভাস্কুলার অর্গান। হাইলি ভাস্কুলার মানে এই টিস্যুটা এত বেশি ভাস্কুলার যে কোনো ধরনের কোনো ইনজুরি হলে পরে যেখান থেকে ইনজুরি হবে সেখান থেকে ব্লিডিং শুরু হয়ে যাবে। এটা যেহেতু হাইলি ভাস্কুলার অর্গান এবং এটা সফট একটা স্ট্রাকচার, সলিড বলা যায় তবে সফট। ঠিক আছে, সলিড এবং সফট, এবং কালারটা হচ্ছে রেডিশ ব্রাউন কালার। আর এটাতে যে আর্টারি সাপ্লাই তো বললাম, আর্টারি সাপ্লাই হচ্ছে রাইট অ্যান্ড লেফট হেপাটিক আর্টারি, যেটা ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক এবং অ্যান্টিরিয়র ডিভিশন অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে আসছে। ঠিক আছে, ভেন্ট্রাল ব্রাঞ্চ যেটাকে বলছি। নেক্সট আমরা আসি, এর সারফেস বর্ডার তো বলেছি, এবার আসি সুপিরিয়র সারফেস। এটা হচ্ছে সুপিরিয়র সারফেস, সেখানে আমরা এই যে কিছু ইনফিরিয়র ভেনা কাভারি এটা পাচ্ছি। সুপিরিয়র সারফেসের এই জায়গাটা একটু কিছুটা কনভেক্স, কারণ দেখো স্মুথ না, কিন্তু এই জায়গাটা কনভেক্স এবং এখানটা একটা ডিপ্রেশন রয়েছে। এই যে ডিপ্রেশনটা, এটাকে বলা হচ্ছে কার্ডিয়াক নচ। আচ্ছা বলো তো, ইনফিরিয়র ভেনা কাভাটা কোথায় যায়?
ইনফেরিয়র ভেনা কাভাটা রাইট অ্যাট্রিয়ামে যায়। রাইট অ্যাট্রিয়ামে যদি যায় তাহলে এর উপরের অর্গানটাই হবে হার্ট, তাই না? এইখানে তাহলে এই জায়গাটায় নচ আছে হার্ট রেস্ট করার জন্য। এইখানটায় আছে ডায়াফ্রামে রাইট সাইডের কোপুলা, আর এখানে আছে সেন্ট্রাল টেন্ডন, কারণ সেন্ট্রাল টেন্ডনের উপরে লিভারটা হার্টটা বসতেছে এবং সেন্ট্রাল টেন্ডনের এই পোর্শনটা এই সুপিরিয়র সারফেসেই আছে। আর লেফট সাইডে এখানে লাংসের কিছু পোর্শন, মূলত ডি ডায়াফ্রাম, ঠিক আছে? তাহলে এই যে সুপিরিয়র সারফেস আমি বলছি, সুপিরিয়র সারফেসটা কনভেক্স, কিন্তু এই মিডলে একটা ডিপ্রেশন রয়েছে যেটাকে বলা হয় কার্ডিয়াক ইমপ্রেশন, এবং এইখানে কার্ডিয়াক ইমপ্রেশনের জায়গাটা ছাড়া বাকি সব জায়গায় পেরিটোনিয়াম দিয়ে কাভার্ড। আচ্ছা, আমরা প্রথমে বলেছিলাম প্যারাইটাল সারফেস আর ভিসেরাল সারফেস। এই প্যারাইটাল সারফেসে যে পেরিটোনিয়াম রয়েছে সেই পেরিটোনিয়ামটা এইখানে যেখানে কার্ডিয়াক ইমপ্রেশন সেই জায়গাটাতে থাকে না। এটা একটা কোশ্চেন যে লিভারের কোন কোন জায়গায় পেরিটোনিয়াম কাভার্ড না, ঠিক আছে? ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। একটা জায়গা আমরা পেলাম, কার্ডিয়াক ইমপ্রেশনের জায়গা যেটা সুপিরিয়র সারফেসে আছে সেখানে কোনো পেরিটোনিয়াম থাকে না। আচ্ছা, এই জায়গাটা। নেক্সট আমরা আসি, যদি রিলেশন বলি তাহলে কি থাকবে? রিলেশন তো বললাম, ডি ডায়াফ্রাম থাকবে, রাইট লাঙের যেখানে বেজ আছে তার প্লুরা আছে, এখানে হার্ট এই যে সেন্ট্রাল টেন্ডন থাকছে, এদিকেও ডায়াফ্রাম আছে। ওকে, নেক্সট আমরা আসছি রাইট ল্যাটারাল সারফেস। এই পোর্শনটা হচ্ছে রাইট ল্যাটারাল সারফেস। রাইট ল্যাটারাল সারফেস হচ্ছে রাইট সাইডের কোস্টাল কোস্টাল মানে রিবগুলো, কোস্টাল স্পেসগুলো 7 to 11 কোস্টাল স্পেস এটা এক্সটেন্ড করে, এবং এই জায়গাটাকে মোট 3টা ভাগে ভাগ করা হয়, আপার 1/3, মিডল 1/3 এবং লোয়ার 1/3। এই আপার 1/3-এর জায়গায় লাংস থাকে, পেরিটোনিয়াম থাকে। তারপরে মিডল 1/3 যেটা, সেখানে শুধুমাত্র কস্টোডায়াফ্রামেটিক রেসেস অফ প্লুরা থাকে। ওপরে কি বলেছি, লাংস থাকে, তার সাথে তার প্লুরা থাকে। আর নেক্সট এখানে থাকছে কি, এখানে হচ্ছে শুধুমাত্র প্লুরা থাকছে, এবং সেই জায়গাটাকে বলা হয় কস্টোডায়াফ্রামেটিক রেসেস অফ প্লুরা। কেন? এখানে ডি ডায়াফ্রাম থাকে, ডি ডায়াফ্রামের উপরে কস্টোডায়াফ্রামেটিক রেসেস অফ প্লুরা থাকে, এবং তার বাইরে কোস্টাল স্পেস থাকে। এই জন্য এটা বাইরে কোস্টাল ডি থেকে, আর ভিতরের অংশ হচ্ছে ডি ডায়াফ্রাম, কস্টোডায়াফ্রামেটিক রেসেস অফ প্লুরা। এটা গেল মিডল 1/3। লাস্ট যে 1/3 আছে, নিচে যে লোয়ার 1/3, সেই লোয়ার 1/3-এ কোনো লাংসও থাকে না, প্লুরাও থাকে না। এই জন্য বায়োপসি নেওয়া হয় 9th এবং 10th স্পেস থেকে, যেন লিভারের যদি নিডল বায়োপসি নেওয়ার সময় লাংস ইনজুরি হয় তাহলে পরে রেসপিরেশনের প্রবলেম হবে, মানে তুমি একটা কাজ করতে গিয়ে আর একটা হ্যাজার্ড কেন নিয়ে আসবে। সেই জন্য নিডল বায়োপসি করার জন্য স্পেসিফিক জায়গা হচ্ছে 9th or 10th ইন্টারকোস্টাল স্পেস ইন দ্য মিড অ্যাক্সিলারি লাইন। নেক্সট আমরা আসি, আজকের ক্লাস আমরা শেষ করব এতটুকু দিয়েই, সেটা হচ্ছে যে অ্যান্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেস যেটা, সেটা একটা ট্রায়াঙ্গুলার এরিয়া। দেখো, এই যে ট্রায়াঙ্গুলার না, দেখতে পাচ্ছি না, এই যে একটা এই ট্রায়াঙ্গুলার এরিয়ার মধ্যে এখানে মার্কিং করা আছে অ্যানাটমিক্যাল রাইট লোব এবং লেফট লোব দিয়ে, এবং এই মার্কিংয়ের এই জায়গাটাকে বলা হচ্ছে কি, এই জায়গাটা হচ্ছে ওই যে লিগামেন্টাম টেরিস হেপাটিস বা রাউন্ড লিগামেন্ট অফ লিভার, এবং তার দুই পাশ দিয়ে আছে ফ্যালসিফর্ম লিগামেন্ট, এবং ফ্যালসিফর্ম লিগামেন্ট উপরে আবার কার সাথে চলে যাচ্ছে, ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। কোন ট্রায়াঙ্গুলার লিগামেন্ট? রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট এন্ড লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। নেক্সট আমরা আসি, অ্যান্টেরিয়র সারফেসকে আমরা কয়টা ভাগে ভাগ করছি? অ্যান্টেরিয়র সারফেসকে মূলত 3টা ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে ব্রড রাইট পার্ট, ন্যারো লেফট পার্ট, আর এখানে ট্রায়াঙ্গুলার একটা ইন্টারমিডিয়েট পার্ট, এই যে ট্রায়াঙ্গুলার ইন্টারমিডিয়েট পার্ট। তাহলে এখন এর রিলেশনে কে থাকে? রাইট পার্টে থাকবে কোস্টাল মার্জিন 6 to 10 রিব। কোন সাইডে? রাইট সাইডে 6 to 10 রিব। তারপরে হচ্ছে তার কোস্টাল কার্টিলেজ, এরপরে হচ্ছে লাংস এবং প্লুরা। আর যেটা লেফট সাইডেও রিবস থাকছে, কিন্তু সেটা হচ্ছে 7 to 8। কেন? আমরা বলেছিলাম যে রাইট সাইড যেটা সেটা একটু উপরের দিকে থাকে, আর লেফট সাইড যেটা সেটা নিচের দিকে থাকে। তাহলে এই জায়গাটা আসলো 6 to 10, আর এই জায়গাটা আসলো 7 to 8 লেফট কোস্টাল কার্টিলেজ এরিয়া, এবং তার সাথে ডি ডায়াফ্রামও থাকছে। আর ইন্টারমিডিয়েট পার্ট যেটা, সেটা হচ্ছে জিফয়েড প্রসেসের কন্ট্যাক্টে থাকছে, জিফয়েড প্রসেস স্লাইটলি লেফট টু দ্য ফ্যালসিফর্ম লিগামেন্ট। এই যেখানে ফ্যালসিফর্ম লিগামেন্ট তার একটু লেফটে থাকছে এটা। আর কি থাকছে? অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল এবং ইনফ্রাস্টার্নাল রিজিয়ন, ঠিক আছে?
আজকের পড়া তোমাদের এতটুকুই। ভালো থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো।